স্বাগত ডিবিসি সংবাদে, সাথে আছি সামিয়া জান্নাহ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর অথবা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সংবিধানে জনগণের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার বিষয়ও স্পষ্ট করেন তিনি। সম্প্রতি আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সংস্কার, নতুন সংবিধান ও নির্বাচন সহ নানা বিষয়ে। The train has left the election on the election route, so it's moving on. প্রধান উপদেষ্টা জানান, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি চলছে সমানতালে। সংবিধান ও নির্বাচন কমিশন সহ পুরো সরকার ব্যবস্থা সংস্কার করেই ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে গণতান্ত্রিক সরকারের কাছে। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ জনগণ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদও 4 বছরের কম হওয়া উচিত। এটা আরও কম হতে পারে। এটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়। আগামী জাতীয় নির্বাচনে নিজে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি অন্তর্বর্তী সরকারে আসার আগে যেসব কাজ এতদিন করে আসছিলাম সেগুলোই বাকি জীবন করে যেতে চাই। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা সবসময় তাদের আশ্বস্ত করে আসছি যে তারা আমাদের দেশের নাগরিক। সংবিধান তাদের মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি। ব্যাংকিং খাতের দুরবস্থার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। And the whole banking system is totally destroyed. Billions of dollars have been transferred from Bangladesh to ডক্টর ইউনূস বলেন, অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক জোরদারে কাজ করার কথাও জানান প্রধান উপদেষ্টা। I had no interaction with President Trump in the past, so I had no problem with him in a personal way. If you talk about the Republican Party, I have friends in Democratic Party, I have friends in Republican Party. It was the House which voted for Congressional Gold Medal for me, 100% consensus by the both parties. So we had no problem there. So I never had any problem so far as the Republican Party is concerned, or Democratic Party is concerned, or Trump is concerned. সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। দ্রুত নির্বাচন হওয়াটা দেশ ও জাতির জন্য মঙ্গল। অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে তত সমস্যা তৈরি হবে, কারণ তাদের ম্যান্ডেট নেই। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। এতে যোগ দিয়ে দেশের জন্য মাওলানা ভাসানীর অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা বারবার বলেছি, পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না। আপনারা দেশকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শুনে না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। তিনি জানান, বিএনপি সংস্কার চায়, কিন্তু তা হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। আমরা অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাদের যৌক্তিক সময়ের মধ্যে, এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন।
রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহতের কথাও জানান বিএনপি মহাসচিব। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কারে 11 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। কমিশনের কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম এবং নারী বিষয়ক আরও 4টি সংস্কার কমিশন। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে। সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। এছাড়া তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকার সংস্কার, প্রফেসর AK আজাদকে প্রধান করে 12 সদস্যের স্বাস্থ্য খাত, সৈয়দ সুলতান আহমেদকে প্রধান করে 10 সদস্যের শ্রম সংস্কার এবং শিরিন শারমিন হককে প্রধান করে 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর আগে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করেছিল। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার। তাদের কার্যক্রম নিয়ে হতাশ নয়, তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও গতিশীল হওয়ার তাগিদ দিয়েছে টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য জানায়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বাস্তবায়নে প্রয়োজনীয় কৌশল ও রোডম্যাপ প্রণয়নের তাগিদও দিয়েছে টিআইবি। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের নানা উদ্যোগের পরও বাজার নিয়ন্ত্রণের সফলতা আসেনি। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠনের সরকারি উদ্যোগ এখনও ধীর গতির বলে জানানো হয়। পতনের মাধ্যমে যে অভিষ্ট, সেই অভিষ্টের অর্জনের যাত্রা শুরু হয়েছে। সম্ভাবনা সীমাহীন এবং যে রাষ্ট্র সংস্কারের মৌলিক কথাগুলো বলা হচ্ছে, তার পাশাপাশি নতুন রাজনৈতিক সমঝোতা এবং সেই ব্যবস্থা বন্দোবস্ত, সেটির দিকে আমাদের প্রত্যাশাটা চলমান। সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলো অত্যন্ত ইতিবাচক ভাবে আমরা অল্প সময়ের মধ্যে বিশাল জঞ্জালের উপর, সেটি যে বিশাল কঠিন চ্যালেঞ্জিং। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে করা 2 মামলার তদন্ত 17 ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার গণহত্যা মামলায় 13 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে শুনানিতে এ নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে ফর্মাল নোটিশ পাঠানো হয়েছে। আরও বলেন, ক্ষমতায় থাকতে শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যা করেননি, আর তার এসব অপরাধের সহযোগী ছিলেন মন্ত্রী, এমপিরা। এর আগে সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে হাজির করে গণহত্যা মামলায় আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 13 আসামি হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে আজ হাজির করা হয়নি। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে, এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার, এবং তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল, তারা ক্যাবিনেটের সদস্য হিসাবে সরকার দলের এমপি ছিলেন, 14 দলীয় জোটের নেতা ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন। তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।
বেলা 11:15টার দিকে শিক্ষার্থীরা তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। দাবি বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায় থেকে ঘোষণা না আসা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানানো হয়। অবরোধের কারণে বনানী থেকে তেজগাঁও, তেজগাঁও থেকে বনানী, মহাখালীর আমতলী থেকে জাহাঙ্গীর গেট এবং মহাখালী থেকে গুলশান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ আছে। এছাড়া কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেস মহাখালী রেল ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন, কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা সেটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে। সংবাদে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। ডিসেম্বর মাসে শেষ হচ্ছে ইসলামী ব্যাংকে এস আলমের লুটপাটের তদন্ত। এরপরই জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যাবে ইসলামী ব্যাংক, আর এতে সব ধরনের সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক। সকালে রাজধানীর মতিঝিলে দেশের আর্থিক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না জানিয়ে তিনি বলেন, যারা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করছে বা করবে তাদের বাদ দিয়ে দেশ চলবে না। ঢালাওভাবে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। ব্যাংক গ্রাহকদের স্বার্থ কেন্দ্রীয় ব্যাংক সবার আগে দেখবে বলেও জানান গভর্নর। এদিকে নতুন নেতৃত্বে 3 মাসের মাথায় ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানান ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। গত 3 মাসে আমানত পাওয়া গেছে প্রায় 5,000 কোটি টাকা। এ সময় প্রবাসী আয় এসেছে প্রায় 10,000 কোটি টাকা। তবে লুটপাটকারী ও সহযোগীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। সবগুলো ব্যাংক যদি অ্যাড করি 11টা ব্যাংকের মধ্যে, ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলো যোগফল করলে সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ, সেইভাবেই 50%-এর বেশি প্রবলেম অ্যাড্রেসড হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য উডস। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুড়ল টিস্যু তৈরির বিপুল কাঁচামাল। অনেক টিস্যু মজুদ থাকায় আগুন জ্বলতে থাকে প্রায় 4 ঘন্টা। তবে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর জানা যাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সোমবার ভোর 5টায় হঠাৎই আগুন লাগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিস্যু তৈরির কারখানায়। মেঘনা গ্রুপের এই কারখানায় বিপুল কাঁচামাল, পেপার ও প্রস্তুত করা টিস্যু থাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ভেতরে থাকা শ্রমিক কর্মচারীরা আগুন নেভাতে ব্যর্থ হলে খবর দেয় ফায়ার সার্ভিসকে। একে একে যোগ দেয় সোনারগাঁও, গজারিয়া, বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 12টি ইউনিট। পরে 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আইসা দেখছি এখানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই যে বিল্ডিংও ওই পাশ দিয়ে ধসে পড়ে গেছে। কিভাবে আগুনটা ধরছে এটা এখন পর্যন্ত আমরা জানতে পারি না। আমরা ভিতরে এমন কোনো খবর পাই না, ভিতরে লোক একটা আছে এমন কোনো খবর পাই না। আমরা সিমেন্ট দেখতে আসছি তাদের হেল্পের জন্য। কেউ হতাহত হননি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাবে ফায়ার সার্ভিস। আগুনটা লেগেছে 5:10-এ, আমরা মেসেজ পেয়েছি। তো এই পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি, এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে, সেই কমিটি অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারবে। দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে 4তলা ভবনটি। ডিবিসি নিউজ ডেস্ক। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। দর্শক, আগেই জানিয়েছিলাম স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানী মহাখালীতে সড়ক ও রেল লাইন অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। হাসিব, সড়ক অবরোধ তো করা হয়েছে, আমরা বলছিলাম নিশ্চয়ই ভোগান্তি হচ্ছে, সেই সম্পর্কে জানাবেন, এবং শিক্ষার্থীদের আর কি কি দাবি আছে জানাবেন। কিন্তু সারা সেখানে এবং আজ কিন্তু সারা দুপুর যে 12টা, সেই 12টা থেকেই পর থেকে এখানে রেল ক্রসিং বন্ধ করার পর থেকে দীর্ঘ যানজট লাগে।
এবং সেই যানজটে কিন্তু আসলে যে এই পাশ থেকে যে গাড়িগুলো আসে গাজীপুর থেকে এবং অপর যে ঢাকার থেকে যে গাড়িগুলো এই পাশ থেকে বের হয় প্রত্যেকটা গাড়িগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং সর্বশেষ কিন্তু আমরা এখানে শিক্ষার্থী যারা ছিল সেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যে তাদের সর্বশেষ দাবি কোনটি, কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু বলছে যতক্ষণ পর্যন্ত এই প্রশাসনের যারা রয়েছেন তারা এদের এই রেল স্টেশন পর্যন্ত না আসে সেই পর্যন্ত তারা এখানে অবরোধ করে থাকবে। আমরা একটু কথা বলবো শিক্ষার্থীদের সঙ্গে। কি চাচ্ছে ভাই? আমাদের শিক্ষার্থী কথা বলছে, তারা কিন্তু জানাচ্ছে এমন যে তারা রয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং তারা এক পক্ষ তাদের বলছে যে জানতে পেরেছি এবং তারা এক পক্ষ তাদের বলছে যে তারা দীর্ঘক্ষণ অবরোধ করবেন, আবার মহাখালী মধ্যে তাদের অবরোধটি তুলে ফেলবে আর কি। সর্বশেষ ছিল মহাখালী যে রেল গেটে সেইখান থেকে। আসিফ, আপনি থাকবেন সেখানে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। অগ্রহায়ণেই শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। ভোর থেকে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ, তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে এ জেলায়। সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯৭%। তবে বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা। পৌষ ও মাঘ মাসের অধিকাংশ দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকে চুয়াডাঙ্গায়, কিন্তু এবার একটু আগেভাগেই শীতের আমেজ দেখা যাচ্ছে। নাটোরে শীতের সবজি বাজারে এলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আলু, পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম এখনও আকাশ ছোঁয়া। সরবরাহ কম থাকায় বাজার দর ঊর্ধ্বমুখী বলে জানান বিক্রেতারা। অন্যদিকে বাজার তদারকি করে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে আনার দাবি সাধারণ ক্রেতাদের। নাটোরে নিচা বাজার, স্টেশন বাজার ও মাদ্রাসা মোড় বাজার শীতকালীন সবজিতে ভরপুর, কিন্তু ক্রেতার জন্য নেই কোনো সুখবর। এই সময় আলুর দাম হওয়ার কথা কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা, সেখানে ক্রেতাকে গুনতে হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ৮৫ টাকা। সব কিছুর দাম দেখি সব সময় বাড়তে থাকে। এই যে আলুর কেজি এখন ৭০ টাকা, যে আলুর হওয়ার কথা ছিল ২০ থেকে ৪০ টাকা কেজি। তরকারি মাছের সব দাম বেশি, আমরা গরিব মানুষ কিনতে পারি না, কিভাবে চলি? আলুর মজুদ থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ হিমাগার মালিক, মজুদদার ও আড়তদারদের বিরুদ্ধে। বিছন লাগাচ্ছে, এজন্য বিছনের দাম বেশি, কারণ এখন আলু তো আর নতুন এখন নাই। এটা নিয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এই সুদৃষ্টি দেয় যে ইনকাম, এই ইনকামের উপরে যেন চলতে পারি। এছাড়া ফুলকপি, বাঁধাকপি ৮০ থেকে ১০০ টাকা, সিম ১০০ থেকে ১২০ টাকা, অন্যান্য সবজি ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিম ৮০ টাকা কেজি কিনা ১০০ টাকা কেজি বেচিচ্ছি। আমদানির উপরে নির্ভর করে, যেদিন আমদানি বেশি এদিন কমে যায়, আবার বাইরে যায়। তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। এক সপ্তাহের ব্যবধানে সবজির দর কেজিতে কমেছে ১০ থেকে ২০ টাকা। শীতের সবজি আস্তে আস্তে আমদানি হচ্ছে, দামও কমতেছে। বেগুনটা আস্তে আস্তে উঠতেছে, বেগুন ছিল ৮০-১০০, এখন ৫০-৬০ বেগুন নামছে। বাজার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় ধর্মীয় প্রতীক যে কোনো ধরনের প্রচার প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়াবলিতে ব্যবহার করা যাবে না। যারা এই নির্দেশনা অমান্য করবে, সৌদির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়াল গ্যাজেটে নির্দেশনার বিষয়টি প্রকাশের ৯০ দিন পর তা কার্যকর করা হবে। এই ৯০ দিনের মধ্যে নির্দেশনা ভঙ্গকারীদের শোধরানোর সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ধর্মীয় প্রতীক আছে তাদের সেগুলো পরিবর্তনের সুযোগ দেওয়া হবে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়ানোর পর 5 জেলায় কারফিউ চলছে। 7 জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এমন পরিস্থিতিতে মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন ইন্ডিয়া সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। রাজ্যে চলমান সহিংসতার জন্য মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে দায়ী করেছে তারা। এ ঘটনায় মণিপুরের সংকট আরও প্রকট হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় নাগরিক সমাজের সংগঠনগুলো। মেইতি জনগোষ্ঠীর 6 জনকে অপহরণ করে হত্যা করার পর নতুন করে মণিপুরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার হামলা হয় 9 বিধায়কের বাড়িতে। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। 3টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে বলে শঙ্কা করছে রাশিয়া, তবে হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করেনি। এদিকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে শিশুসহ নিহত হয়েছে 10 জন। একাধিক সূত্রের বরাতে রবিবার বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলা চালাতে নিজেদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস, তবে যুদ্ধ বিষয়ে ওয়াশিংটনের এ ভিন্ন নীতিতে শুরু হয়েছে আলোচনা। আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 2 মাস আগে এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লেসাস একে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার লক্ষণ বলে মন্তব্য করেছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমারা এমন উত্তেজনা পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তবে বাইডেনের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প বাইডেনের সিদ্ধান্তের পরিবর্তন করবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। আমি মনে করি এটি ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করবে। এর ফলে যুদ্ধবিরতির চুক্তির ক্ষেত্রে ভালো অবস্থানে থাকবে ইউক্রেন। তবে সংশয় রয়েছে পরবর্তী প্রশাসনের এই সিদ্ধান্তের সমর্থন নিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন খবরে ইউক্রেনের 3 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি আবাসিক ভবনে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ নিহত হয়েছে 10 জন। মির্জা সানোয়ার হোসেন, টিবিসি নিউজ ডেস্ক। খেলা প্রসঙ্গ, মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। দুপুর 12টা নাগাদ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 81 বছর বয়সী এই সাবেক ফুটবলার। বেশ কিছুদিন ধরেই নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন জাকারিয়া পিন্টু। রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই আজ মারা যান তিনি। 1971 সালে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের নদিয়া সহ বিভিন্ন রাজ্য ও জেলায় 16টি ম্যাচে অংশ নিয়ে 12টিতে জয়লাভ করে। সেই প্রদর্শনী ম্যাচগুলো থেকে পাওয়া অর্থ তৎকালীন মুক্তিযুদ্ধ তহবিলে দান করেন জাকারিয়া পিন্টুরা। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। আজ ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা। আগামীকাল মোহামেডান ক্লাব, বাফুফে ভবন ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজার পর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করা হবে জাকারিয়া পিন্টুকে। সবাই জানেন যে ওনার স্বাধীনতা যুদ্ধের যে অনেক বড় অবদান ছিল। ইন্ডিয়াতে খেলে যে টাকা উঠেছিল সেটা মুক্তিযোদ্ধার জন্য সংগ্রহ করেছিল। তারপর প্রেস ক্লাবে একটা জানাজা হবে। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর মরদেহ রাখা হয়েছে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সাবেক ফুটবলার জাকারিয়া পিন্টুর জানাজা এবং দাফন সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? সামিয়া জান্নাত যেটা বলছিলেন যে মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। কিছুক্ষণ আগেই এই জায়গাটি থেকে আমি এখন দাঁড়িয়ে আছি শঙ্করের ইবনে সিনা হাসপাতালে লবিতে। সেখান থেকেই এই মাত্রই কিন্তু জাকারিয়া পিন্টুর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটা বেরিয়ে গেছেন এবং সেই সঙ্গে সেই অ্যাম্বুলেন্সের সঙ্গে তার পরিবারের স্বজনরা গেছেন। সে যেখানে ছিলেন তার ছেলে তানভীর সহ আরও অন্যান্যরা।
এবং আপনি জানেন আজকে দুপুর 12:20 নাগাদ তিনি মারা যান এবং এখানে দুদিন থেকে চিকিৎসাধীন ছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি কথা বলে যে তাকে আজকে ইউনাইটেড হসপিটালে ভর্তি করার কথা ছিল, এখান থেকে ট্রান্সফার করার কথা ছিল তার কিডনির রোগের চিকিৎসার জন্য। তো তার আগেই তিনি চলে গেছেন বাংলাদেশের অগণিত ভক্ত সমর্থককে কাঁদিয়ে। এবং এই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাকে দেখতে এসেছিলেন তার সাবেক যারা সতীর্থ ছিলেন, তারা অনেকে এসেছিলেন গতকাল দেখতে। তবে এখন পর্যন্ত ফুটবল সংগঠক বা ফুটবল খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, তার সতীর্থ বা ফুটবল ফেডারেশনের কোনো কর্তা তারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছেননি। যারা ছিলেন তারা শুধুই পরিবারের স্বজন এবং পরিবারের সদস্য। সেই সাথে আপনি একটু বলতে চাই, কিছুক্ষণ আগে এখান থেকে তার ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডি তাকুয়া মসজিদে। সেখানে তার গোসল শেষে একটি জানাজা হবে বাদ আসর এবং এই জানাজার পর তার মরদেহ রাখা হবে বারডেম হসপিটালের হিমঘরে। সেখান থেকে তার মেয়ে লন্ডন থেকে রওনা দিয়েছেন এবং তিনি সন্ধ্যায় এসে পৌঁছলে আগামীকাল তার প্রথম জানাজা ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত হবে। সামিয়া। মুশফিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এবার আরো কিছু সংবাদ দেখে নেব এক নজরে। নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী সরকারই হোক সেগুলো দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সকালে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলায় হাজিরা শেষে তিনি দ্রুত নির্বাচন সংক্রান্ত সব সংস্কার শেষ করার আহ্বান জানান। কুমিল্লার নিমসার কাঁচা বাজারে টাস্ক ফোর্সের অভিযানে 3 প্রতিষ্ঠানকে 32,000 টাকা জরিমানা করা হয়েছে। সকালে নিমসার বাজারে আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম মনিটরিং করা হয়। এ সময় খুচরা বাজারের সাথে পাইকারি বাজারে আলুর দামের তারতম্য পেয়ে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নাটোর সদরে শিশু ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। 2018 সালে শিক্ষক হযরত আলীর কাছে প্রাইভেট পড়তে যায় শিশুটি। পড়া শেষে শিশুটিকে ধর্ষণ করে হযরত আলী। ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণের সাতক্ষীরা সরকারি কলেজে বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ ও খেলার সরঞ্জাম বিতরণ করেছে ছাত্রদল। সকালে কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের সহ সভাপতি শাফি ইসলাম। এ সময় শিক্ষার্থীদের মাঝে দেয়া হয় খেলাধুলার সামগ্রী। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 59তম দিবস উদযাপন করা হয়েছে। সকাল 10টায় বিশ্ববিদ্যালয় 0 পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসব পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় পিঠা উৎসব, নাচ, গান আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে চলে এর আনুষ্ঠানিকতা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।